আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত, এবং আজকে আমরা আমাদের এমসিকিউ যে টপিকটা ছিল এমসিকিউ এর সেকেন্ড পার্টটা করব। এবং তোমরা গত ক্লাসটা করে বুঝতে পারছো যে এখানে আমি শুধু তোমাকে এমসিকিউ পড়াচ্ছি না, একটা এমসিকিউ এর সাথে কানেক্টেড আরও এমসিকিউ থাকলে ওগুলো আমি একসাথে ব্যাখ্যা করে দিচ্ছি, যার কারণে আমি তোমাকে যে কয়টা এমসিকিউ পড়াই না কেন তুমি কিন্তু তার থেকে 2-3 গুণ বেশি এমসিকিউ প্রিপারেশন পাচ্ছ। ওকে, আর আমি কিছু কথা বলে রাখতে চাচ্ছি যেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তো এই যে তোমার ক্লাসগুলো নিচ্ছি, এই টোটাল তোমার ক্লাস শেষ হয়ে আমরা এখন এমসিকিউর শেষের দিকে চলে আসছি। তো এখন অনেকে মাঝে মাঝে কোশ্চেন করতে পারো যে স্যার আমরা আমাদের কলেজে ডক টাইপ লিখতে বলছে, লিখবো কি না? স্যার আমাদের ক্লাসে HTML পরে বডিতে সরাসরি না আসে ভিতরে টাইটেলের কাজ করছে, হেড টাইটেলের কাজ করছে, ওইটা করবো কিনা? এগুলো স্যার তোমাকে সব দেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে স্যার আর প্যানিক যাতে না নাও এবং আমাকেও যাতে প্যানিক না দাও, এটা তোমাদের উপর অনেকটা রিকোয়েস্ট থাকবে। তোমরা এখন সব জানো, তোমরা যেহেতু সব পারো, তোমরা স্যারের সাথে তোমার যে প্রতিষ্ঠান, কারণ তোমরা আমার পুরো বাংলাদেশের থেকে স্টুডেন্ট, তোমরা আমার এক এক প্রতিষ্ঠানে এই মানে কেউ বলতে পারে যে তুমি সবগুলো কোডের উপর ডক টাইপ লিখবা, ভালো, তাহলে স্যার যেহেতু বলছে ওইটাই লিখবা। আর যদি তোমার কেউ গাইডলাইন করার না থাকে, যা শিখছো তুমি যেটা ভালো মনে করো ওটা করলেই হবে, সমস্যা নেই। এবং যেটা তুমি দেখতেছো ডক টাইপ ছাড়া লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার তোমার প্রতিষ্ঠানে যদি বলে যে HTML এর পরে সরাসরি HTML ট্যাগের পরে বডিতে না যায়, তুমি ভিতরে হেড আর টাইটেলের কাজটাও একটু করে দিও, ঠিক আছে, মন মতো ভাবে, তো এটা করলে করবা। আর যদি না মন চায় না করবা। তো এই জিনিসগুলো এখন তুমি জানো, এটা নিয়ে জানি ফার্দার কোনো প্রবলেম সৃষ্টি না করো। ওকে, এটা একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি আমার থাকবে। এছাড়াও টুকটাক জিনিস যেগুলো তোমরা নিজেরাই এখন করে নিতে পারবে, ওগুলো নিয়ে প্যানিক নিবা না। এরপরে আরেকটা কথা হলো যে কোর্সটা শেষ হয়ে যাবে, এরপরেও তোমাদের সকল কিছু অর্থাৎ বিবেচনা করে যদি কোনো ক্লাসের দরকার পড়ে যে অ্যাড করতে হবে কোনো ভিডিও, তাহলে আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওটা নিয়ে তোমাদের কোনো চিন্তা রাখতেই হবে না, সব তো দিছি, এরপরেও যদি মনে হয়। ওকে, আর আপডেট পাওয়ার জন্য সবসময় এই গ্রুপটা ভিজিট করবা, গ্রুপে এসে ক্লাসগুলো দেখবা, তাহলে মেমোরাইজ থাকবে। এবং আমাদের নোটিশ গ্রুপ যেটা আছে ওইখানেও আপডেট থাকবে, তাহলে তুমি আপডেটেড সকল নিউজগুলো এখান থেকে পেয়ে যাবা। আর তার সাথে হলো আমি যদি ক্রিটিক্যাল টপিকগুলো বা অন্যান্য অধ্যায়গুলোর ছোটোখাটো ক্রিটিক্যাল টপিকগুলো ওগুলো দেখার জন্য তো ইউটিউবের সাথে কানেক্টেড থাকবে অবশ্যই, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো সেটা হলো যে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, কারণ মানুষ মাত্রই ভুল, আমি যতই চেষ্টা করি নিখুঁত পড়ানোর জন্য, ছোট কোনো ভুল অথবা আমার ছোট কোনো কথা যেটা যদি তুমি কষ্ট পেয়ে থাকো, ওটার জন্য আমি অবশ্যই তোমার কাছে ক্ষমা প্রার্থী। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। দেখো আমাদের গতদিন পর্যন্ত আমরা কত পর্যন্ত কমপ্লিট করছিলাম স্যার? গতদিন পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম হলো 51 পর্যন্ত। তো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাকে আমি CSS নামের একটা জিনিস বুঝাবো, একটু বলে রাখছি। তো একটু তাকায় দেখো, CSS এই টপিকটা আমি যতটুকু বলবো ওইটুকুর বেশি HSC লেভেলে তোমার মাথায় নেওয়ার কোনো দরকারই নাই। ওইটুকুর 1 লাইন বেশিও তোমাকে নিতে হবে না, ওইটুকুর তুমি দরকার পড়লে 5 লাইন কম নাও, সমস্যা নেই, কিন্তু 1 লাইন বেশি নেওয়ার চেষ্টা করবা না। যখন তোমরা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট শিখবা অথবা অন্য কোনো এই রাস্তায় আগাবা, তখন এমনি জানতে পারবা, ঠিক আছে। তো যতটুকু বলি শুধু ততটুকু। তোমাদের অনেক রাইটারের বই, অর্থাৎ তোমাদের কলেজে যে রাইটারের বইগুলো ফলো করায়, ওইখানে অনেক রাইটারের বইতে দেখা গেছে যে তারা অ্যাট্রিবিউট বোঝানোর সময় CSS এর কোড দিয়ে ফেলছে। ওকে, যদিও তোমাদের প্রায় 80% রাইটার এটা করে নাই, 80-70% মেবি যতটুকু, যে এই কাজটা করে নাই। অ্যাট্রিবিউট বোঝানোর জন্য আমাদের তো নর্মাল অ্যাট্রিবিউট ছিল, যে আমরা সরাসরি কিসের কাজ করছি, ধরো ফন্টের কাজ করছি, ফন্ট সাইজের কাজ করছি, ওগুলো নর্মালভাবে তো অ্যাট্রিবিউট শিখাইছি। তো ওই নর্মালভাবেই তোমাদের বইতে দেওয়া, কিন্তু কিছু কিছু আমাদের কি বলে বিদ্যাসাগর স্যাররা যে কাজটা করছে সেটা হলো অ্যাট্রিবিউটের ক্লাসে তোমাদের জন্য CSS প্রবেশ করা দিয়েছে। আর এখনকার বোর্ডে, প্রেজেন্ট বোর্ডের কোশ্চেনগুলোর MCQ দেখলে তুমি দেখবা যে তারা এই CSS এর লাইনগুলো তুলে আনতেছে, ঠিক আছে। এবং আমি তোমাদের এর জন্য এখানে দিয়ে দিচ্ছি যাতে একসাথে তোমার সব হয়ে যায়। বর্তমানের যেই বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো দেখলে দেখবা যে এখানে CSS থেকেও কোশ্চেন আসতেছে। তার মানে এটা আসলে CSS না, তারা ওইটা অ্যাট্রিবিউটের সাপেক্ষে দিচ্ছে, বাট টপিকটার নাম হলো CSS, ঠিক আছে। হয়তোবা তোমাদের কলেজের অনেক টিচারও এটা সম্পর্কে অবগত না ভালো মতো, এই জিনিসটা আমি খারাপ করতে বলি নাই, তোমাদের ওইভাবে বলবেও না। তো তুমি যে যতটুকু জানতেছো ততটুকু তোমার ভিতরেই রাখো, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের 2023 সালের কোশ্চেনে তুমি দেখবা CSS থেকে অনেক কোশ্চেন আসছে। তো এখনই যে CSS থেকে যে MCQ টাইপের কোশ্চেনগুলো আসতেছে, ওটা কিভাবে আমরা সলভ করবো, এটার আগে আমাদের CSS-টা হালকা ধারণা থাকতে হবে। তাহলে সেটা কি? সেটা হলো CSS মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে,
ক্যাসকেডিং স্টাইল শিটটা যে কাজটা করে, এটার কাজটা হলো যে আমরা HTML কোড করার পরে হালকা এক্সট্রা কিছু কোড করি, যেমন অ্যাট্রিবিউট আমাদের কিছু কাজ করতে সহায়তা করে, কোনো কিছুকে মাঝখানে নিতে, কালার সুন্দর করতে, তারপরে ধরো যে কোনো রকমের তোমার ডেকোরেশনের কাজগুলো আমরা অ্যাট্রিবিউট দিয়ে করতেছিলাম, তাই না? তো এই অ্যাট্রিবিউটটার কাজটা আরেকটু ভালোভাবে সুন্দর করে করার জন্য আমাদের CSS টাইপের একটা কোডিং সিস্টেম আছে, বুঝতে পারছো? তো CSS টাইপের এই যে কোডিং সিস্টেমটা ভালো করে বুঝো, এই কোডিংটা ওই অ্যাট্রিবিউট টাইপেরই, কিন্তু ও হলো একটু বর্ধিত, মানে আরও বিশাল। CSSটা যারা পারে, HTML এর পরে যারা CSSটা শিখে, তারা আরও সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করতে পারে। তো এখন কথা হলো তোমরা কিভাবে শিখবা। তোমরা খালি মাথায় এইটুকু রাখো যে আমাদের CSSটা হলো 3 প্রকার, অর্থাৎ আমরা ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আলাদা টাইপের একটা কোড, যেটা দিয়ে আমরা যে HTML দিয়ে যে টেবিলটা তৈরি করছি সেটা আরেকটু সুন্দর করা, মানে টেবিল না, মানে যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটাকে আরেকটু সুন্দর করা যাবে এই কোডের মাধ্যমে, ওকে? এবং এই কোডের 3টা প্রকৃতি আছে। 3টা প্রকৃতির একটার নাম হলো ইনলাইন CSS, ইন্টারনাল CSS, আর হলো এক্সটার্নাল CSS, ওকে? তাহলে ইনলাইন CSS এটা হলো ওই যে অ্যাট্রিবিউটের মতো, যেটা তুমি যে HTML কোড করছো ওইখানেই আলাদা করে একটু লিখে দিতে হয়, এটাকে বলা হয় আপনার ইনলাইন CSS। আর এই ইনলাইন CSSটাকেই তোমাদের কিছু কিছু রাইটারের বইতে তারা অ্যাট্রিবিউটের পরিচয় দেওয়ার সময় বলে ফেলছে, ঠিক আছে? বাট ওটার মেইন পরিচয় হলো ও হলো একটা ইনলাইন CSS। তাহলে আমাদের CSS 3 প্রকারের ভিতরে আছে ইনলাইন, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS। এই দুইটা তোমরা কখনো দেখবা বলে আমার মনে হয় না HSC লাইফে, কারণ এই দুইটা নিয়ে কোনো জায়গায় কথাও নেই এবং এই দুইটা সম্পর্কে তোমাদের বলবেও না, সিলেবাসও নেই। তো এই দুইটা তুমি শুধু জেনে রাখলা আমাদের কয়টা টাইপ আছে, CSS এর 3টা টাইপ আছে, যদি কখনো লাক বাই চান্স চলে আসে যে 3টা টাইপ আছে, ঠিক আছে? এর ভিতরে আমরা এটা সম্পর্কে একটু জানবো, আর এটার কোনো দরকার নাই, শুধু এটুকু জেনে রাখো যে ইন্টারনাল CSS এটা আমাদের বসে হলো HTML এর, এই যে HTML এর পরে আমরা কি করি, হেড টাইটেলের কাজ করি না, ওই হেডের ভিতরে, ঠিক আছে? হেডের ভিতরে এটার কোডিংটা করা হয়। আর এক্সটার্নাল CSS এর কাজটা, অর্থাৎ কিছু কোডিং যেটা দিয়ে আমরা আমাদের HTMLটাকে আরো সুন্দর করব, সেই কোডিংটা যদি এক্সটার্নাল CSS হয়, সেটার কাজটা করা হয় হলো আলাদা একটা ফাইলে, ঠিক আছে? CSS নামের আলাদা একটা ফাইল তৈরি করি, ওইখানে কোড করি, দেন ওইখানে কোড করলে এটা কানেক্টেড থাকে আমাদের HTML ফাইলের সাথে, কোনোভাবে তোমার HTMLটাকে সুন্দর করে দেয়। শুধু এইটুকু মাথায় নাও, দরকার পড়লে এর থেকে 5 লাইন কম মাথায় নাও, আর আমি যা বলছি মনে করো এর থেকে বেশি তোমার জানতে হবে না, এইটুকু শুধু, ওকে? এইবার কথা হলো কি, আমরা শুধুমাত্র একটু জানার চেষ্টা করব শুধু এইটা ইনলাইন CSS, যেটা তোমাদের বইতে অ্যাট্রিবিউট নামে কিছু কিছু জায়গায় চালায় দিছে। ইনলাইন CSSটা হলো এইরকম, দেখো আমি এখানে একটা কোড লিখছি যে আমাদের HTML বডি পি দিয়ে নর্মাল একটা হেয়ার উই হ্যাভ ডান এ CSS কোড, ঠিক আছে? তারপরের লাইনে দেখো আমি লিখছি ডিভ স্টাইল, তারপরে এই যে এইটা কিন্তু অদ্ভুতভাবে লেখা, এটা কিন্তু তোমাদের সাধারণ কি না, অ্যাট্রিবিউট না। ডিভের পরে স্টাইল দিছি, স্টাইলের পরে সমান সমান দিছি, তার মানে এইটা হলো অ্যাট্রিবিউট, কিন্তু অ্যাট্রিবিউটের ভিতরে যে ভ্যালুগুলো দিছে ওইটা কিন্তু অ্যাট্রিবিউটের ভ্যালুর মতো না, ঠিক আছে? তার মানে এইটা হলো আমাদের কি, এইটাই হলো আমাদের ইনলাইন CSS, অর্থাৎ আমরা কিছু এক্সট্রা সুন্দর কি বলে তোমার HTML কোডটার আউটপুটটা আরেকটু সুন্দর করার জন্য এক্সট্রা কিছু বৈশিষ্ট্য দিব, কিন্তু নট অ্যাট্রিবিউট টাইপের, তার থেকে আরেকটু ভালোভাবে। এই লেখার স্টাইলটাই হলো CSS, ওকে? তাহলে এখানে দেখো এই যে লেখাগুলো, এটাই হলো আমাদের CSS টাইপের লেখা, যেটা তুমি এখন শুধু মাথায় এইটুকুই রাখো, কারণ এখান থেকে MCQ 2023 সালে আসছে। তাহলে আমাদের এই যে লেখার টাইপটা আছে, এই ধরনের লেখা আমি কয়ভাবে লিখতে পারি? 3 ভাবে, ঠিক আছে? 3 ভাবে লিখতে পারি। সেটার একটা প্রথমটা হলো ইনলাইন। ইনলাইন মানে হলো ট্যাগের ভিতরে, অর্থাৎ যেখানে কোড করতেছো HTML ওইখানেই তুমি লিখে দেবা, ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের ভিতরে লিখে দিবা তুমি সুন্দর করার জন্য কিছু কোড, ওইটাকে আমরা বলতেছি ইনলাইন। আর যদি এই ধরনের লেখাগুলো আমরা লিখতাম হলো HTML এর পরে হেডের মাঝখানে, ঠিক আছে? তাহলে ওইটার আমরা বলতাম ইন্টারনাল। আর যদি এই ধরনের লেখাগুলো যদি এইভাবে না, ওইটা ওই হেডের মাঝখানে এবং যেটা আমাদের এক্সটার্নাল CSS, এদের লেখাটা আরেকটু অন্যরকম, তো এটা যদি আমরা বাইরে করি, বাইরে অন্য কোনো ফাইলে লেখা দিয়ে আসি, তাহলে ওইটার নাম হবে কি, ওইটার নাম হবে কি এক্সটার্নাল CSS, এবং ওইটার জন্য কি হবে, আলাদা একটা .css নামের একটা কোনো কিছুর নাম, যে কোনো নাম .css দিয়ে ওইটার ভিতরে আমরা লিখে দিয়ে আসি, ওকে? এখন কথা হলো এতক্ষণ যা বকছি সব ভুলে যাও, অথবা মাথায় রাখলে রাখতে পারো। এখন কথা হলো এই যে CSSটা আমরা দেখতেছি এখানে, যার নাম তোমাদের বইতে অ্যাট্রিবিউট অথবা ইনলাইন CSS, তো এখানে দেখো কি বলছে, ডিভের পরে দিছে স্টাইল, স্টাইলের পরে দিছে হলো কালার দিয়ে এখানে কোলন চিহ্ন দিয়েছি, দিয়ে এখানে আছে রেড সেমিকোলন, দেন আবার আছে হলো তোমার ফ্লয়েড, সরি FLOAT হবে, ফ্লয়েড মানে ভাসবে,
ভাসমান অবস্থায় থাকবে কোথায়, লেফটে, দেন আবার সেমিকোলন চিহ্ন দিয়ে বন্ধ, দেন এই যে আপার কোটেশন, এই যে আপার কোটেশন বন্ধ, দেন আমাদের এই ব্র্যাকেটটা বন্ধ, থ্যাংক ইউ, দেন ডিপটা বন্ধ। তার মানে এইখানে ভালো করে বুঝো যে এই ধরনের কোডটায় আমাদের কি কি থাকে, একটা ট্যাগ থাকে, এখানে ডিপ আছে, ডিপ না থেকে এখানে পিও থাকতে পারতো, এনি ট্যাগ তুমি নিতে পারতো, কোনো সমস্যা নেই, তবে ডিপ দিয়ে কাজ করে, ডিপ দিয়ে কাজ করাটা অনেক কমফোর্টেবল থাকে, ঠিক আছে। আর স্টাইল, সাধারণত সিএসএসটা তুমি চিনবাই হলো ওইখানে স্টাইল লেখাটা থাকবে, ঠিক আছে। অ্যাট্রিবিউট হিসাবে স্টাইল লেখাটা থাকবে, অন্য কিছু কি থাকে না, হ্যাঁ থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ইনলাইনের ভিতরে ম্যাক্সিমাম টাইমে আমরা স্টাইল ওয়ার্ডটা দিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে স্টাইল ওয়ার্ডটা অ্যাট্রিবিউট টাইপের থাকলে তখন তুমি বুঝতে পারলে যে এটা অ্যাট্রিবিউটই, বাট একটু অন্য টাইপের, সেটা হলো সিএসএস টাইপের। এবার ওর ভিতরে আমরা ভ্যালুটা দিই কি, স্টাইল লিখে ভ্যালুটা দিই হলো আলাদা আলাদা করে, ঠিক আছে। স্টাইল অ্যাট্রিবিউট একটা ধরে ওর ভিতরে আমরা অনেকগুলো ভ্যালু দিতে পারি, এবং ভ্যালু দেওয়ার সিস্টেমটাকে ফার্স্টে আমরা আপার কোটেশন দিব, দেন এই যে কালার, ঠিক আছে, কালার লিখছি, এখানে কালারটা হলো কি জানো, প্রপার্টি বলে, ডাকনামগুলো মনে রাখো, এখানে কালারটারে কি বলে, প্রপার্টি। আর এই যে রেড দিছি, এই রেডটার নাম হলো ভ্যালু, এখানে সব লিখে দিছি, এটার নাম হলো ভ্যালু। তাহলে এখানে ফ্লয়েডটা কি, প্রপার্টি, আর এই যে তোমার কোলন চিহ্নর পরে লেফট যেটা দেওয়া আছে এটা আবার ভ্যালু। এই প্রত্যেকটা কাজ এটার জন্য হবে, ঠিক আছে। তার মানে ও কি হয়ে যাবে, কালার হয়ে যাবে রেড। আমি ফার্স্টে বললাম অ্যাট্রিবিউট হবে স্টাইল, ওর স্টাইল নিয়ে আমরা কাজ করতেছি, ওর স্টাইলটার ভিতরে কি কাজ করতেছি, কালার হয়ে যাবে কি রেড, ঠিক আছে। আর ফ্লয়েড লেফট, মানে ভাসবে কোথায়, বা এটা তুমি স্ক্রিনে কোথায় দেখবা, লেফট সাইডে, হাতের লেফট সাইডে দেখবা, ঠিক আছে। কাকে, এই থ্যাংক ইউটাকে, দেন ডিপটারে বন্ধ করে দিছি। তার মানে আমরা অ্যাট্রিবিউটের সময় যেমন আমাদের অ্যাট্রিবিউট ক্লোজ করার দরকার পড়ে নেই, শুধু আমরা ট্যাগটাকে ক্লোজ করে দিছি, আমাদের এই ধরনের অ্যাট্রিবিউট বা সিএসএস টাইপের কোডের সময়ও আমরা শুধুমাত্র আমাদের কি এখানে যে ট্যাগটা আছে ওইটাকে আমরা কি করে দিব, বন্ধ করে দিব। ওকে, তাহলে আমি এখানে সবগুলো বলে দিছি। ডিভ এটা হলো আমাদের ট্যাগ অথবা এলিমেন্ট, তুমি যেটা বলো বলো। এরপরে হলো আমাদের স্টাইলটা কি, এটা হলো অ্যাট্রিবিউট, দেন হলো আমাদের কালার, দেন এটার প্রপার্টি বলি রেড, এটা হলো কি ভ্যালু, আর থ্যাংক ইউ যেটা লিখছে ওটা হলো এলিমেন্ট, কন্টেন্ট, অথবা থ্যাংক ইউ মাঝখানে আছে ওটা একটা কন্টেন্ট। তুমি কি পরীক্ষার খাতায় এটা ব্যবহার করবা না, কোনো দরকার নাই। যদি প্রশ্নে বাধ্য করে না দেয়, এবং বাধ্য করবে না আশা করি, এটা ইউজ করার কোনো দরকার নাই। তুমি নর্মাল যে অ্যাট্রিবিউট সিস্টেমটা শিখছো স্যার, ওইটাই তুমি ব্যবহার করবা, ঠিক আছে। যে একটা ট্যাগ, দেন অ্যাট্রিবিউট সমান সমান আপার কোটেশন কিছু একটা লিখে দিবা, ঠিক আছে। সাইজ সমান সমান এত লিখে দিলা, কালার সমান সমান রেড লিখে দিলা। ওই নর্মাল অ্যাট্রিবিউট যেটা শিখছো ওইটাই তোমার থাকবে। এইটা জাস্ট এক্সট্রা নলেজ, এক্সট্রা, বারবার বলতেছে, এটা নিয়ে কোনো ঘাটাঘাটি আর করবো না। ওকে, তাহলে এই হলো আমাদের জিনিস। তাহলে আমাদের সিএসএস লেখার নিয়মটা কি, আমরা ট্যাগের পরে অ্যাট্রিবিউটই লিখবো, সমান সমান চিহ্ন দেবো, সমান সমানের পরে অবশ্যই অ্যাট্রিবিউটের পরে কি দিতে হয়, দুইটা কমা দিব। কিন্তু এখানে আমরা সরাসরি ভ্যালুটা দিব না, আমরা আগে একটা প্রপার্টি লিখবো, দেন কোলন দিব, ভ্যালু দিব, সেমিকোলন দিয়ে বন্ধ করবে। এইভাবে যতগুলো মন চায়, এখানে আমি এক সেট, দুই সেট দিছি, সেমিকোলনের পরে তুমি আরেক সেট দিয়ে, মানে আরো কোনো কিছু লিখে তুমি আবার কোলন দিয়ে ওইটার ভ্যালু দিয়ে, দেন আবার সেমিকোলন দিয়ে বন্ধ করে দিয়ে, তারপরে দুইটা দিতে পারতো। এইভাবে যতগুলো মন চায় তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে চলো এবার আমরা আমাদের নবীটিকে যাই। এটা যে নিয়ে পর্যন্ত থাকে, এটা নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা নিবা না, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কথা হলো 51 পর থেকে আমরা শুরু করব। তাহলে দেখো 51 নাম্বারের পর থেকে কি বলা হয়েছে, সেটা হলো HTML বডি কোশ্চেন। আচ্ছা, এটার একটা দেখো, এই যে কোড আর আউটপুট দিয়ে দিছি, একটু দেখো, ঠিক আছে। তাহলে দেখলে বুঝতে পারবে যেটা কিভাবে আমরা ব্যবহার করি। আচ্ছা, এবার চলো আমরা 52 নম্বরে দেখি। 52 নম্বরে কি বলছে দেখো, যে HTML বডি দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট, আর বডি বন্ধ করছে, HTML বন্ধ করছে। এবার বলছে এর জন্য ব্যবহৃত হতে পারে, এটার জন্য কি ব্যবহার হতে পারে, HTML সিনট্যাক্স ব্যবহার হতে পারে, টেক্সট এডিটর ব্যবহার হতে পারে, ব্রাউজার সফটওয়্যার ব্যবহার হতে পারে। হ্যাঁ, এটা একটা HTML কোড এবং এটার জন্য এই তিনোটাই দরকার। এই জন্য অ্যান্সার কি 1, 2, 3। এরপরে বলছে উদ্দীপকটি পড়ো এবং 53-54 নং প্রশ্নের উত্তর দাও। লিমার তৈরি ওয়েবসাইটে নতুন ইমেজ যুক্ত করলো, এর ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলো, ঠিক আছে। তাহলে নতুন ইমেজ যুক্ত করে আরো সুন্দর হয়ে গেছে। এবার বলছে লিমা যে ট্যাগ ব্যবহার করেছে তার প্রকারের সাথে নিচের কোন ট্যাগের মিল আছে। তাহলে লিমা ছবি যুক্ত করার জন্য কি ব্যবহার করছে, আইএমজি ট্যাগ ব্যবহার করছি, এবং এটা একটা এমটি ট্যাগ বা তোমার নন ক্লোজিং ট্যাগ অথবা ফাঁকা ট্যাগ, ঠিক আছে। তাহলে এটা কার সাথে মিলে, ব্রেকের সাথে মিলে, কারণ ওরা ভাই ভাই, ঠিক আছে। এরপরে কি আছে, লিমা যে ইমেজ যুক্ত করলো তা হতে পারে, লিমা যে ইমেজটা যুক্ত করছে ওইটা কি হইতে পারে, ওইটা হইতে পারে হলো তোমার জেপিজি, তারপরে হলো বিটম্যাপ টাইপের ইমেজ, অর্থাৎ
তোমার এখানে হইতে পারতো বিএমপি, এরপরে আছে কি পিএনজি, এই তিনটা ফরম্যাটই হতে পারে। ঠিক আছে, এই তিনটা ফরম্যাটই আমাদের ইমেজ আছে। তো আমরা এখানে অ্যান্সারটা নিব তিনোটাই। এটা মাথায় রাখো যে আমাদের জেপিজি, বিএমপি এটা একটা বিটম্যাপ টাইপের জিনিস, আর হলো পিএনজি। ঠিক আছে, এই যে তিনটা জিনিস দেওয়া আছে, এই তিনটা জিনিসই তোমার কি করতে হবে, এই তিনটা জিনিসই তোমার একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই তিন টাইপের ইমেজ হতে পারে। ওকে, এরপরে তোমার আছে হলো স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। দেখো ভালো করে, এই যে তোমার চলে আসছে, এটা অ্যাট্রিবিউট টাইপ করে কোশ্চেন দিয়ে দিছে। ঠিক আছে, ইনলাইন সিএসএস যেটা। তাহলে স্টাইল কি, এখানে দেখো কোনটা সঠিক, তাহলে সি নাম্বারটা সঠিক। কেন, এখানে সবগুলোর নিয়ম ঠিক আছে। উপরেগুলো দেখো কমা দিয়ে রাখছে, অথবা আপার কোটেশন ভালো মতো দেয় নাই, অথবা আপার কমা দুইটা করে বেশি দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে সি নাম্বার লাইনটা ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য এখানে করছে। আর সি নাম্বার লাইনে এই সাইডটা আছে, ওর কন্টেন্টটা দেয় নাই এবং বন্ধ করে নাই, শুধু প্রথম অংশটুকু দিছে। তাহলে এখন তুমি এটা করতে পারবা। এটা 2023 সালে আসছে। লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্ট আইটেম, LI, লিস্ট আইটেম 56 নম্বর। এরপরে হলো বলছে উদ্দীপকটি পড়ো, 57 এবং 58 এর উত্তর দাও। এখানে বলছে কি স্প্যান স্টাইল। ঠিক আছে, স্প্যান স্টাইল, দেন এই যে কালার রেড, দেন তোমার এটা বন্ধ করে টেক্সট, দেন স্প্যানকে বন্ধ করছে, কারণ ও হলো ট্যাগ। তাহলে এটাও একটা তোমার অ্যাট্রিবিউট, বাট কোন টাইপের? সিএসএস টাইপের। ঠিক আছে, ইনলাইন সিএসএস টাইপের। তাহলে এখানে তুমি এখন সবগুলো চিনো। তাহলে এখানে বলছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? কন্টেন্ট কোনটা? কন্টেন্ট এই যে ওইটা। আর এলিমেন্ট কোনটা বা ট্যাগ নেম কোনটা? এই যে ডিভ। ঠিক আছে, তাহলে এখানে কন্টেন্ট কোনটা? তাহলে এখানে উপরের কন্টেন্ট হলো টেক্সটটা। দেখছো? এরপরে তোমার কি আছে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটা? দেখছো, স্টাইল হলো অ্যাট্রিবিউট। মিয়া কি পড়াই ভালো করে বুঝছো, এখন আর ওই দিন নাই যে বুকি চুকি পড়ে খেলে A+ পাওয়া যাবে। তারপরে হলো তোমার বলছে 59 নাম্বারে, তাহলে তোমার 58 নম্বরের অ্যান্সারটা কি? ওটা গেল স্টাইল, অ্যাট্রিবিউট ছিল স্টাইল। আর 59 নম্বরে হলো HTML ফাইলের এক্সটেনশন হলো, HTML ফাইলের এক্সটেনশন। এটা তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা দিব এটা দেখলে বুঝতে পারবে। এক্সটেনশন মানে যে নাম এক্সট্রা ডটের পরে যে নামটা থাকে প্রতিটা ফাইলের। ঠিক আছে, যেমন ছবির পিছনে তুমি একটা ছবি flower.jpg থাকে। ঠিক আছে, এই ডটের পরে যে অংশগুলো থাকে এটাকে বলা হয় কি স্যার? এক্সটেনশন বলে। ওকে, তাহলে আমাদের HTML ফাইলটা তুমি সেভ করার জন্য ডটের পর যে অংশটা দিতে হয় সেটাকে বলা হয় .html। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? এটা সার্ভার রাখা হয়। এরপরে কি? এরপরে হলো তোমার 61 নাম্বার, HTML এ ইমেজ ফরম্যাট হলো, ইমেজ ফরম্যাট কোনটা কোনটা আছে দেখো, গিফ আছে, PNG আছে, PSD আছে। এখানে তোমার কি নাই? এখানে তোমার PSD নামে কোনো আমাদের ইমেজ নাই। ঠিক আছে, আমাদের গিফ, PNG এই দুইটা হলো গিফ চলমান ছবির জন্য, আর PNG এটা হলো আমাদের ছবির ফরম্যাট। তুমি সাইডে দেখো, আমি তোমাকে 4টা বা যে কয়টা তোমার ইম্পর্টেন্ট ছবির ফরম্যাট ওগুলার শর্ট ফর্ম এবং লং ফর্ম দিয়ে রাখছে, ওগুলো একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে বলা হয়েছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 62 ও 63 এর উত্তর দাও। কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দিলেন। ঠিক আছে, এবার শিক্ষকের নির্দেশিত বিশেষ ট্যাগ কোনটা? তাহলে শিক্ষক যে ট্যাগটা দিতে পারে যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে তোমার সময় লাগতেছে বেশি, তাহলে এটা হবে কি অর্থাৎ লিঙ্ক ট্যাগ ব্যবহার করো, সহজে তুমি চলে যেতে পারবা। তারপরে তোমার 63 নম্বরে বলছে কি উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে তুমি কি কি করতে পারবা? ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো পেজে যাওয়া যাবে, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে, আর ব্রাউজারকারীর সময় কম লাগে। হ্যাঁ, এখানে তিনটাই অ্যান্সার হবে। এরপরে বলছে হলো পি অ্যালাইন সেন্টার। এটা এখানে যেমন আইসিটি যেটা আছে পি বন্ধ করা হয়েছে, এটা অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? ভালো করে বুঝো, অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউটের ভ্যালু হলো সেন্টার, এবং আমরা এই টাইপের অ্যাট্রিবিউট দিয়ে কোডগুলো করব। আমরা এই মানে যেটা একটু আগে শিখছি ইনলাইনে যেই সিএসএস অ্যাট্রিবিউট, ওইটা আমরা ইউজ করা থেকে একটু দূরে থাকবো। ওকে, তাহলে এখানে হলো অ্যাট্রিবিউটের ভ্যালু হলো সেন্টার। ওকে, সব থেকে ছোট আউটপুট আসে কোন হেডিংয়ে? আমাদের হেডিং কয়টা ছিল? 6টা ছিল। H1 বড়, এরপরে সিরিয়ালের ছোটোর দিকে H6 হলো ছোট। এরপরে বলছে টেবিল ট্যাগ এর ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? তাহলে টেবিল ট্যাগের ভিতরে ব্যবহৃত করি সবসময় কি? টেবিল বর্ডার। আরও কিছু ব্যবহার করা যায়, হ্যাঁ তুমি চাইলে হাইট ওয়েটও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে যেটা আছে তার ভিতরে টেবিলের জন্য ব্যবহার কোনটা? বর্ডার। ঠিক আছে, এরপরে বলছে হলো 67 নম্বরে ডোমেইন নেম হলো ওয়েব ফাইলের নাম, সার্ভারের নাম, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, ফোল্ডারের নাম। তাহলে ডোমেইন নেমটা কি? ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। 68 নম্বরে বলছে যে একটি HTML ফাইলে শুরুতে ট্যাগ হিসেবে HTML থাকে,
প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, মানে অ্যাট্রিবিউটে লেখা হয় কোথায়? শুরু ট্যাগে। তাহলে তিনটা জিনিস এখানে বলছে। এখানে অ্যান্সার হলো তোমার 1 আর 3। কেন? কারণ শুরুতে তোমার ট্যাগ হিসেবে HTML থাকে। হ্যাঁ, শুরু থেকে HTML ট্যাগ দিয়ে আমরা শুরু করি, কিন্তু প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে না। কারণ আমরা অনেক ক্ষেত্রেই আমরা কি ইউজ করি? এমটি ট্যাগ ইউজ করি, বা ব্রেক যেগুলো হলো তোমার নন ক্লোজিং ট্যাগ, যেগুলো যাদেরকে ক্লোজ করা কেউ নেই, এরকম ট্যাগ আমরা ইউজ করি। তার মানে সবার যে জোড়া থাকবে তা না, তার মানে 2 নম্বরটা এখানে ভুল। তাহলে অ্যান্সার কি? 1 আর 3 নম্বরটা। অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। অ্যাট্রিবিউট কোথায় থাকে? অ্যাট্রিবিউট থাকে হলো শুরুর ট্যাগে। ক্লোজ যেখানে করি ওইখানে তো থাকে না। ঠিক আছে, ঠিক আছে। অ্যাট্রিবিউটটা কই থাকে? শুরুর দিকে থাকে। যেখানে ক্লোজ করি ওইখানে থাকে না, ক্লোজ করতে হয় না, সহজ কথায়। তাহলে এরপরে হলো তোমার 69 নাম্বার, বডি। তারপরে দিছে কি? PI মাই পেজ, আই দিছে। তারপরে হলো আই দিয়ে যেমন ইটালিক করে, EM নামে ট্যাগ আছে, ওইটা দিয়েও কিন্তু ইটালিক করে। ঠিক আছে, ওইটা মাথায় রেখো। তারপরে হলো ইটালিক মানে একটু বাঁকা লেখা, ওইটা দিয়ে করে। মাই পেজ দিছে, আই দিছে, পি দিছে, ahrpic.html, পিকচার, তারপরে দিল বন্ধ করে, তারপরে তোমার হলো বডি। এবার বলছে তোমার 69 নম্বরে, কোডটিতে ব্যবহৃত ট্যাগ এর ধরন হলো, এখানে যে এটা ব্যবহার করা হয়েছে এটা ধরন কি? এটা ধরন হলো এখানে ahref যেহেতু আছে, তার মানে এটা হলো তোমার একটা লিঙ্ক টাইপের ট্যাগ, মানে কোড, এবং তার সাথে এটা হলো এক ধরনের ফরম্যাটিং টাইপের। বেসিক যেই তোমার কোডগুলো আছে, পি তারপর আই ইউ বি, এই টাইপের জিনিসগুলো দিয়ে যেই কাজগুলো করা হয় এগুলোকে তার সাধারণত ফরম্যাটিং টাইপের তোমার কোডিং বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো একটা ফরম্যাটিং টাইপের কোড, এবং তার সাথে এটার ভিতর কি আছে? এটার ভিতরে লিঙ্কও আছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত? তোমার 2 আর 3, এবং টেবিল এটার অ্যান্সার না, কারণ এখানে টেবিল করে নেই। 70 নম্বরে কি বলছে? কোনটি ইটালিক ট্যাগ? ভালো করে বোঝো। 70 নম্বর কি বলছে? কোনটি ইটালিক ট্যাগ? IEM এবং ইটালিক। দেখছো, একটু আগে বলছি ইটালিক নামের আমাদের এখানে কোনো ট্যাগ ইউজ হয় না, তাহলে আই এবং EM এই দুইটা দিয়ে আমরা ইটালিক টাইপের লেখা বা বাঁকা লেখা লিখতে পারি। তাহলে এখানে অ্যান্সার হলো 1 এবং 2। এরপরে 71 নম্বরে বলছে, ব্রাউজারের যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তাহলে ইমেজ এর পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। কোনটা ব্যবহার করবা তুমি? ব্রাউজারে ছবি আসে না, এটা আমরা ইমেজের ক্লাসে করছিলাম। ব্রাউজারে যদি ছবি না আসে কোনো কারণে, তাহলে ওই জায়গায় কোনো ছবির জায়গাটায় কিছু একটা লেখা থাকবে। এটার জন্য আমরা কি করছিলাম? আমরা ইমেজের ভিতরে ALT অল্টারনেটিভ নামের একটা অপশনের কাজ করে দিয়েছিলাম। ওই অল্টারনেটিভ দিয়ে সমান সমান, দেন উপরে দুটো সমান সমান, দেন অ্যাট্রিবিউটের দুটো কমা, দেন তুমি যা লিখবা, ঠিক আছে, যা লিখবা আমাদের ওই ছবি যদি না আসে তাহলে ওই জিনিসটা ওখানে প্রদর্শিত হবে। তাহলে এটা হলো ALT অল্টারনেটিভের কাজটা। এরপরে বলছে হলো 72 নম্বরে, সঠিক HTML কোনটা? এখানে সঠিকটা তুমি নিজেই এখন চিনতে পারবা, যে যেটা নিয়ম কারণ সবগুলো ঠিক আছে, ওইটাই হলো আমাদের সঠিক, এবং সি নাম্বারটা এখানে কি সঠিক হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, আর উপরেগুলো তোমার সঠিক না কেন ভালো করে দেখো, যে পি সাইজ আমরা নর্মালি দেই না, মাথায় রেখো। পি সাইজ আমরা দিই, ফন্ট সাইজ দিই নর্মালি, আর হলো ওয়াইড এবং হাইট শুধু দিয়ে রাখছে, ইমেজ ট্যাগই দেয় নাই। তাহলে ওটা সঠিক হলে কীভাবে? শেষেরটায় ahref এবং ইন্টারনাল লিঙ্ক, দেন ডকুমেন্ট, দেন এটা বন্ধ করে দিয়েছে, এটা সঠিক। এরপরে বলছে http://www.abc.com অ্যাড্রেসে ব্যবহৃত বিভিন্ন অংশ। তাহলে এখানে বিভিন্ন অংশ কি কি? তোমার প্রোটোকল আছে, তারপরে কি আছে এখানে তোমার www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আছে, তারপরে তোমার ABC আছে, তোমার সেকেন্ড লেভেল ডোমেইন আছে, এবং .com মানে কি? .com মানে হলো তোমার টপ লেভেল ডোমেইন আছে। তাহলে এখানে বলছে প্রোটোকল আছে এবং ডোমেইন নেম আছে, যেটা ABC, ওই যে আমাদের তোমার যেটার আমরা ডোমেইন নেম বলি। ঠিক আছে, তো এখানে ABCটা আছে যেটা ডোমেইন নেম, এবং প্রোটোকল, হ্যাঁ HTTP এটা প্রোটোকল আছে, কিন্তু ডিরেক্টরি পাথ মানে হলো যদি আমাদের এই ঠিকানা শেষে স্ল্যাশ দিয়ে কোনো কিছু থাকে, স্ল্যাশ দিয়ে যে হোম মেনু, ঠিক আছে, একটা পাথ রাস্তা দেওয়া থাকে, ওইটারে আমরা বলি। যেহেতু এখানে ডিরেক্টরি পাথ নেই, তাহলে অ্যান্সার হলো 1 আর 2। এরপরে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 74 এবং 75 নাম্বার এর অ্যান্সার দাও। ঠিক আছে, তাহলে বলছে রাজু ইন্টারনেট থেকে ইমেজ ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। আচ্ছা, তাহলে এবার 74 নম্বরে বলছে রাজু ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে? রাজু যে ফাইল সংরক্ষণ করতেছে, তাহলে বড় ধরনের যে তথ্য এগুলো পাস করা, একদিক থেকে আরেকদিকে পাস করা, জমা রাখা, এই ধরনের কাজগুলো করে দেয় হলো আমাদের কোনটা? FTP। ঠিক আছে, তাহলে এটা কি? FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা এই কাজটা করে দেয়। 75 নম্বরে বলছে হলো কোনটি এমটি এলিমেন্ট? কোনটি এমটি এলিমেন্ট তুমি নিজেই জানো। এমটি মানে কি? ফাঁকা ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ নাই। তাহলে এখানে হলো ইমেজ আমাদের এমটি এলিমেন্ট। আচ্ছা, এখন তাহলে তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো যে তুমি এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা শুরু করবা, বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে শুরু করে সাধারণ কোশ্চেনগুলো তুমি দেখবা এবং পারো কিনা যাচাই করবা। ওকে, তাহলে তুমি এটা করার জন্য কি করবা?
যেটা প্রথমেই বলছি যে একটা রাইটারের বই অবশ্যই ফলো করতে হবে, ভালো কোনো রাইটার, যেটা তোমাদের কলেজ থেকে বলছে এরকম কোনো রাইটারের বই তুমি ফলো করো, সমস্যা নেই। বোর্ড বই থাকলে বোর্ড বই ফলো করতে পারো, কিন্তু তার সাথে একটা কাজ করবা, সেটা হলো যে তুমি তোমার ভাই বোনদের কাছ থেকে বা বন্ধু বান্ধবীদের কাছ থেকে কষ্ট করে যারা পরীক্ষা দিয়ে ফেলছে তাদের কাছ থেকে টেস্ট পেপার কালেক্ট করে ফেলবা, অথবা তুমি একটা পুরাতন টেস্ট পেপার অথবা নতুন একটা গাইড, যে কোনো একটা আপডেটেড কোনো কিছু রাখা ভালো, এটা নিয়ে তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তুমি এখন সব পারতেছো এবং তোমার প্র্যাকটিসের যে ব্যাপারটা ওইটা কন্টিনিউ রাখলে তোমার এটা আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর তোমরা অবশ্যই কারো যদি উপকার করতে চাও, তোমার কোনো ফ্রেন্ডের যারা এই HTML-কে ভয় পায়, তাদেরকে এই কোর্সটা সাজেস্ট করতে পারো। তার উপকার করার মাধ্যমে তুমি আমারও একটু ছোটো উপকার করলা, যার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।